নমস্কার। গল্পের ধারায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প। গল্পের নাম নয়নচাঁদ। গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদ বাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা। টাকা থাকলেই দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা। অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দও হয়, অগ্নিমান্দ থেকে ঘটে উদরাময়। সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই। সারা বছর কবিরেজি পাচন, হোমিওপ্যাথি গুলি আর এলোপ্যাথির নানা বিদঘুটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে। ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারদিক চেয়ে দেখলেন। রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয়। ইঁদুর দৌড়োয়, আরশোলা খড়খড় করে, কাঠের জোড় পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরো কত কি। তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না। তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জালনায়। জালনার শিকে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছিল। বিছানার মাথার দিকেই জালনা, জালনার পাশেই একটা টেবিল, তাতে ঢাকা দেওয়া জলের গ্লাস। নয়নচাঁদ টর্চ জ্বেলে জলের গ্লাসটার দিকে হাত বাড়িয়েই থমকে গেলেন। টেবিলের উপর একটা কাগজের মোড়ক পড়ে আছে। নয়নচাঁদ উঠে বড় বাতি জ্বেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন তাই। ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে। সাদামাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা, নয়নচাঁদ, আমাকে মনে আছে? সামান্য দেনার দায়ে আমার ভিটায় ঘুঘু চড়িয়েছিলে। আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর নয়। আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো। ততদিনে ভালো মন্দ খেয়ে নাও, ফুর্তি করো, গাও, নাচো, হাসো। বেশি দিন তো আর নয়। ইতি, তোমার জম জনার্দন। নয়নচাঁদ ঠকঠক করে কাঁপতে লাগলেন। তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল। চাকর বাকর, বউ, ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন। গলা দিয়ে স্বর বেরোলো না। জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচের হাত ছিল। প্রায়ই হ্যান্ড নোট লিখে নয়নচাঁদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত। কখনো টাকা শোধ দিতে পারেনি। নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয়। জনার্দন সেই দুঃখে বিরাগী হয়ে কোথায় চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায়। তার বউ ছেলেপিলেদের কি হয়েছিল তা অবশ্য নয়নচাঁদ জানে না। সেই ঘটনার পর বছর ৩-৪ কেটে গেছে। নয়নচাঁদের ভূতের ভয় আছে। তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন। রাত্রে আর কেউ ঘুমোতে পারল না। এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে লাগল। পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। গোয়েন্দা বরদাচরণ পাড়ারই লোক। বরদাচরণ লোকটা একটু অদ্ভুত। স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসেন না। তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে। এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না, এমনকি খিড়কি দরজা দিয়েও না। তিনি হয় পাঁচিল টপকাবেন, নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন। এমনকি জালনা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে। নয়নচাঁদের বাড়িতে বরদাচরণ ঢুকলেন টারজানের কায়দায়। বাড়ির কাছেই একটা মস্ত বটগাছ আছে। সেই বটের ঝুড়ি ধরে কষে খানিকটা ঝুল খেয়ে বরদা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন। সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে। সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে ৩ তলার জালনায় উকি দিয়ে হাসি মুখে বললেন, এই যে নয়নবাবু, কি হয়েছে বলুন তো? জালনায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ ভিমরি খেয়ে প্রথমটায় গো গো করতে লাগলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হলো। বরদাচরণ ততক্ষণে ধৈর্যের সঙ্গে
জালনার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন। অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন, তাহলে এই জানলাটাই, এটা দিয়েই ঢিল বাঁধা চিঠিটা ছোড়া হয়েছিল তো? হ্যাঁ বাবা বরদা। জানালাটা খুব নিবিষ্ট ভাবে পরীক্ষা করে বরদা বললেন, হুম, অনেকদিন জানালাটা রং করাননি দেখছি। না, খামোকা পয়সা খরচা করে কি হবে? জালনা রং করালেও আলো হাওয়া আসবে, না করালেও আসবে। ঝুটমুট খরচে যাব কেন? তার মানে আপনি খুব কৃপণ লোক, তাই না? কৃপণ নই বাবা, লোকে বাড়িয়ে বলে, তবে হিসেবই বলতে পারো। কাল রাতে আপনি কি খেয়েছিলেন? কেন বাবা বড়দা, রোজ যা খাই তাই খেয়েছি, 2খানা রুটি আর কুমড়োর ছেচকি। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, আপনি খুবই কৃপণ, ভীষণ কৃপণ। না বাবা, কৃপণ নই, হিসেবই বলতে পারো। আমার ফিস কত জানেন? 500 টাকা, আর খরচাপাতি যা লাগে। নয়নচাঁদ ফের ভিমরি খেলেন। এবার জ্ঞান ফিরতে তার বেশ সময়ও লাগলো। বরদা বিরক্ত হয়ে বললেন, কৃপণ বা হিসেবি বললে আপনাকে কিছুই বলা হয় না। আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ। বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি। নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, পাড়ার লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে? তোমার ধম্মে সইল? আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয়? কিছু কম হবে বাবা, হিসেব করে দেখেছি, আমার প্রাণের দাম 250 টাকার বেশি নয়। তবে আমি চললুম, ভিজিট বাবদ 20টা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আতকে উঠে বললেন, যেও না বাবা বড়দা, ওই 500 টাকাই দেবক্ষণ। বরদাচরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে উঠে এলেন। হাত বাড়িয়ে বললেন, চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব পড়লেন। কালিটা পরীক্ষা করলেন, কাগজটা পরীক্ষা করলেন, আতশ কাচ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে। তারপর নয়নচাঁদের দিকে চেয়ে বললেন, এটা কি জনার্দনেরই হাতের লেখা? ঠিক বুঝতে পারছি না, জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল, সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে। বরদা বললেন, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা, এখানে গামছার কথা ওঠে কেন? গামছাই আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকেছিল তো, মনে হচ্ছে গামছা ছিঁড়ে এসে পড়ে যায় এবং বেঁচেও যায়। এ চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা। আপনি বরং কয়েকটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন, আমোদ আহ্লাদও করে নিন প্রাণ ভরে। তার অর্থ কি বাবা? কি বলছো সব? আমি জীবনে কখনো ফুর্তি করিনি, তা জানো। জানি বলেই বলছি, টাকার পাহাড়ের ওপর শকুনের মতন বসে থাকা কি ভালো? অমাবস্যার তো আর দেরিও নেই। নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন। তারপর বললেন, জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে, লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই। তবে তো আরো বিপদের কথা, এই যদি ভূতের চিঠি হয়ে থাকে, তবে আমাদের তো কিছুই করার নেই। নয়নচাঁদ এবার ভ্যাক করে কেঁদে বললেন, প্রাণটা বাঁচাও বাবা বড়দা, যা বলো তাই করি। বড়দা এবার একটু ভাবলেন, তারপর মাথাটা নেড়ে বললেন, ঠিক আছে, দেখছি। এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন। ফিরে এলেন 3 দিন পর। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ধুলো, চোখ লাল। বললেন, পেয়েছি। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, পেরেছো বেটাকে ধরতে? যাক, বাঁচা গেল। বরদা মাথা নেড়ে বললেন, তাকে ধরা অত সহজ নয়, তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি। এই শহরেই একটা নোংরা বস্তিতে থাকে, ভিক্ষে শিক্ষে করে পরের বাড়িতে ঝিচাকর খেটে কোনো রকমে বেঁচে আছে। তা কিন্তু সে খবরে আমাদের কাজ কি? বরদা কটমট করে চেয়ে থেকে বললেন,
চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতটার কেন আপনার উপর রাগ। তার বউ ছেলে মেয়ের ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না। তা বটে, যদি বাঁচতে চান তো আগে তাদের ব্যবস্থা করুন। কি ব্যবস্থা বাবা বড়দা? তাদের ঘরবাড়ি ফিরিয়ে দিন, আর যা সব ক্রোক করেছিলেন তাও। ওরে বাবা, তার চেয়ে মরাও ভালো। আপনি চ্যাম্পিয়ন। কিসে বাবা বড়দা? কিপটেমিতে। আচ্ছা আসি, আমার কিছু করার নেই কিন্তু। দাঁড়াও দাঁড়াও, অত চট কেন? জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে? মনে হয় হবে। তারপর আমি তো আছি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন, তাহলে তাই হবে বাবা। অমাবস্যার আর দেরি নেই। মাঝখানে মোটে 7টা দিন। নয়নচাঁদ জনার্দনের ঘরবাড়ি, জমিজমা, ঘটিবাটি এবং সোনা দানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল। ছেলে মেয়েগুলো বিহ্বল হয়ে গেল। বড়দা নয়নচাঁদকে বললেন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, সঙ্গে ছানার ডালনা আর পায়েস। বলো কি? যা বলছি তাই করতে হবে। আপনার প্রেশার খুব লো, শকটক খেলে মরে যাবেন। তাই হবে বাবা বড়দা, যা বলবে তাই করব, শুধু প্রাণটা দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে, কোনো দিন খাননি। ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল। আর পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার। না, পৃথিবী জায়গাটা বেশ ভালোই। সকালবেলাতেই বড়দা জানালা দিয়ে উঁকি মারলেন। এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? গায়ে বেশ বল পাচ্ছি বাবা, পেটটাও ভুটভাট করছে না তেমন। আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম। আরো 10টা পরিবার আপনার জন্য পথে বসেছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা কিন্তু হাতে রাখতে পারবো না। বলো কি বাবা বড়দা, এরপর যে আমিই পথে বসবো? প্রাণটা তো আগে। কি আর করেন, নয়নচাঁদ বাকি 10টা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন। মনটা একটু দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো রাত্রে। অমাবস্যা এসে পড়ল প্রায়। আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে। সন্ধ্যাবেলায় বড়দা এসে বললেন, কেমন লাগছে নয়নচাঁদ বাবু? ভয় পাচ্ছেন না তো? ভয়ে শুকিয়ে যাচ্ছি বাবা। ভয় পাবেন না, আজ রাত্রে আরো 2খানা পরোটা বেশি খাবেন। কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না, মনে থাকবে? নয়নচাঁদ হাঁপছাড়া গলায় বললেন, তাই হবে বাবা, তাই হবে। সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব, যদি তাতে তোমার স্বাদ মেটে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়ক গাছ। ভিক্ষে দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিখিরি আসে না, কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে। দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন। মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন। সিন্দুক খুলে টাকা বের করে চাকরকে দিলেন ভিখিরিদেরকে দেওয়ার জন্য। ভিখারিরা যখন বিদায় নিল তখন নয়নচাঁদের 1000খানেক টাকা খসে গেছে। নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ। 1000 টাকা যে অনেক টাকা। দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ। টাকার শোক তো কম নয়। নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল। যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার। ঘরে কেউ আলোও দিয়ে যায়নি। আতঙ্কে অস্থির হয়ে নয়নচাঁদ চেঁচালেন, ওরে, কে আছিস? কেউ জবাব দিল না। ঘাড়টা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের, বুকটা ছমছম। চারিদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে। ফিসফিস কথাও শুনতে পাচ্ছেন। নয়নচাঁদ সভয়ে কাঠ হয়ে জানালাটার দিকে চেয়ে রইলেন। হঠাৎ সেই অন্ধকার জানালায় একটা ছায়ামূর্তি উঠে এলো। নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে গিয়ে বললেন, কেন রে ভূতের পো, আর কোন পাপটা আছে আমার শুনি? আর কোন কর্মফল বাকি আছে?
থোড়াই পরোয়া করি তোর। একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ। জানালার বাইরে থেকে বরদাচরণ বললেন, ঠিকই বলেছেন নয়নবাবু, আপনার আর পাপটাপ নেই, ঘাড়ও কেউ মটকাবে না। অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে। বটে, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ? এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান। সকালে ভিখিরি বিদেয়, দুপুরে ভরপেট খাওয়া, বিকেলে দান ধ্যান, সৎচিন্তা, রাত্রে পরোটা। মনে থাকবে? নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন, থাকবে বাবা, থাকবে। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প নয়নচাঁদ। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক দেবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে এ ধরনের আরো অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকুন।